তুমি শিগগির তাঁবুর ভেতর চলে এসো। মৃণু রাজি নয় দেখে তিনি তাকে জোর করে টানতে টানতে আবার তাঁবুর মধ্যে নিয়ে গেলেন। কিন্তু সেই বিভীষণ মূর্তিগুলো একবারও আমাদের দিকে ফিরে তাকালো না। দেখলে মনে হয় আমাদের অস্তিত্ব সম্বন্ধে তারা যেন সম্পূর্ণ অচেতন। কয়েক মুহূর্ত তারা পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আবার সেই অদ্ভুত ভঙ্গিতে একসঙ্গে অগ্রসর হলো। ওরা যাচ্ছে ওই ঝর্ণার দিকে। ওরা বোধহয় আমাদের দেখতে পায়নি। লাল মানুষগুলো নিশ্চয়ই ওদের দেখেই পালিয়ে গিয়েছে, আর ওরাও চলেছে তাদেরই পিছনে। একটা জিনিস দেখো বিমল, মূর্তিগুলো কেমন অদ্ভুত ভাবে হেলে পড়ে টলতে টলতে এলোমেলো পায়ে এগিয়ে চলেছে। মানুষরা তো এভাবে চলে না। দেখতে দেখতে মূর্তিগুলো ঝর্ণার কাছে গিয়ে একটা মোড় ফিরে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। ভিতরে খানিকক্ষণ আবার সব চুপচাপ। বাতাস নিঃশ্বাস, অরণ্য যেন নীরব। খালি শোনা যায় নির্ঝরের গুঞ্জন গান। দেখা যায় তার জলের ধারায় চাঁদের আলোর ফুলঝুরি। তারপরে আচমনিতে ভয়াবহ প্রাণ কাঁপানো আর্তনাদের ঐকতান জেগে উঠে সেই স্তব্ধ নিশীথের দিকে দিকে ছড়িয়ে পড়ল। ভাষায় তার বর্ণনা দেওয়া অসম্ভব। একজন নয়, দুজন নয়, যেন অনেক লোক একসঙ্গে সভয়ে বা মৃত্যু যাতনায় চিৎকার করে কেঁদে উঠল। বনের ভিতরে বিষম একটা হুটোপুটি শব্দ শোনা যেতে লাগলো, এবং এটাও লক্ষ্য করল যে ৩-৪টে বড় বড় গাছ সশব্দে দুলে দুলে উঠছে। রামহরি মাটির উপরে উবু হয়ে বসে পড়ল। ফিলিপ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। বিনয়বাবু তাঁবুর ভিতর থেকে ব্যস্ত স্বরে চিৎকার করে বারবার আমাদের ডাকতে লাগলো। বিমল বললে, রামহরি, তুমি তাঁবুর ভিতরে যাও। বিনয়বাবুকে গোলমাল করতে মানা করো। আমাদের এখন এখানেই দাঁড়িয়ে পাহারা দিতে হবে। অরণ্য আবার শব্দহীন। নিঝুম রাত যেন সমাধির মৌন ব্রত নিয়েছে। প্রায় ৬-৭ মিনিট কেটে গেল, কিন্তু আর কোনো বিভীষিকারী সাড়া পাওয়া গেল না। ওই চন্দ্রকরোজ্জ্বল অরণ্যের শ্যামল জবনিকার ওপারে এইমাত্র কোনো বিয়োগান্ত দৃশ্যের অভিনয় হয়ে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই কথাই ভাবতে লাগলাম। এতক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে ফিলিপ বললেন, বিমলবাবু, এই অঞ্চলে যা কিছু জানবার কথা সমস্তই আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু এই মাত্র যে কিম্ভূত কিমাকার মূর্তিগুলো দেখলাম, ওদের কোনো কথাই তো আমার নোটবুকে লেখা নেই। ওদের রহস্য কিছুই জানি না বটে, তবে এটা বেশ বুঝতে পারছি যে এখানকার লাল মানুষরা ওদের জানে আর জমের মতো ভয় করে। তাই আমাদের আক্রমণ করতে এসে ওদের দেখেই ভীরু হরিণের মতো পালিয়ে গেল। কিন্তু পালিয়ে গিয়েও লাল মানুষেরা আত্মরক্ষা করতে পেরেছে বলে মনে হচ্ছে না। জঙ্গলের ভিতর থেকে যে আর্তনাদ ভেসে এলো তা কিন্তু আমরা সকলেই শুনেছি। আমার ইচ্ছে হচ্ছে চুপি চুপি গিয়ে একবার জঙ্গলের ভিতরে উঁকি মেরে আসি। রক্ষা করুন মশাই, আপনার ওই ভীষণ ইচ্ছাকে দমন করুন। জঙ্গলের রহস্য জঙ্গলের ভিতরেই চাপা থাক, তা দেখবার ইচ্ছা আমার একটুও নেই। আচ্ছা, আপাতত আমার ইচ্ছাকে দমন করছি, কিন্তু রাত পোহালেই জঙ্গলের ভেতর আমাকে যেতেই হবে। কারোর মানা আমি তখন শুনবো না। আরো ঘন্টাখানি আমরা সেইখানেই দাঁড়িয়ে রইল, কিন্তু উল্লেখযোগ্য আর কোনো ঘটনাই ঘটল না। এবং সেজন্য আমি মোটেই দুঃখিত নই, কারণ অল্পক্ষণের মধ্যে আমাদের উপর দিয়ে যে সব ঘটনার পর ঘটনা ছটিকের মধ্যে বয়ে গেল, এক রাত্রের পক্ষে তাই ঢের। এরপর তাঁবুর ভিতরে গিয়ে ঢুকলুম বটে, কিন্তু মৃণু ছাড়া আমাদের প্রত্যেককে পালা করে
সারা রাতটাই পাহারা দিতে হলো। বাঘা অবশ্য সমস্ত রাতটাই জেগে জেগে কাটিয়ে দিল। সে এতটাই উত্তেজিত হয়েছিল যে তার চিৎকার একবারও থামল না। পূর্ব আকাশে উষার প্রথম দিকটি ভালো করে ফুটে উঠতে না উঠতেই বিমল আমাকে ধাক্কা মেরে জাগিয়ে দিল। উঠে বসে দেখি বিমল ও ফিলিপ ধরা চুরো পড়ে প্রস্তুত। কুমার ভায়া, বনের ভেতর যেতে চাও তো চটপট তৈরি হয়ে নাও। মৃণু বোধহয় এখনো ঘুমিয়ে ঘুমিয়ে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখছে। সে জাগলে এখনই সঙ্গে যাওয়ার বায়না করবে। নাও নাও নাও, চটপট তৈরি হও। তৈরি হতে আমার 5 মিনিটের বেশি লাগলো না। তারপর পা টিপে টিপে তাঁবুর ভিতর থেকে 3 জনে বেরিয়ে পড়ল। প্রভাত এসেছে রূপলি আলো আর পাখির ঝঙ্কার সঙ্গে নিয়ে। গাছের পাতা ঝিলমিল করছে বাতাসের আদুরে ছোঁয়ায়। দূরে দূরে বরফে মোড়া পাহাড়গুলিকে দেখে মনে হচ্ছে যেন চকচকে ইস্পাতের পাত দিয়ে গড়া। কোথাও বিভীষিকা বা রহস্যের আভাস মাত্র নেই। আমরা ঝর্ণার কাছে এসে দাঁড়ালুম। কাল রাতে এইখান থেকেই সেই লাল মানুষদের ও ভীষণ মূর্তিগুলোকে অদৃশ্য হয়ে যেতে দেখেছিল। ঝর্ণাটি ঝরে পড়ে বয়ে চলেছে একটি উপত্যকার উপর দিয়ে। ছোট বড় পাথরের উপরে তার স্বচ্ছ সঙ্গীতময় জলের গতি দেখলেই মনে পড়ে নৃত্যশীল কলহাস্য চঞ্চল শিশুকে। ঝর্ণার ধারাটি চওড়ায় 5 হাতের বেশি হবে না। ঝর্ণার পরে অগভীর বন। একটি পায়ে চলা পথের রেখা তার ভিতরে প্রবেশ করেছে। এই পথ ধরে আমরা সাবধানে চারিদিকে নজর রেখে ধীরে ধীরে অগ্রসর হই। অরণ্য অগভীর বটে, কিন্তু ছোট মোটেই নয়। অনেক রকম গাছ রয়েছে এবং এক একটা বড় গাছের উঁচু ডালে বসে আছে সারি সারি ছোট ছোট জাতের বানর। তারা আমাদের দেখে বিরক্ত হয়ে মুখ ভেঙাতে ও কিচিরমিচির ভাষায় গালাগালি দিতে লাগলো। কিন্তু বনের ভিতরে মিনিট 5 ধরে এগিয়ে সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারল না। যাদের খোঁজে আমরা এসেছি তারা বোধহয় এ পথে আসেনি। বিমল হঠাৎ মাটির দিকে আঙুল নির্দেশ করে বলল, মিস্টার ফিলিপ, ওটা কি দেখুন দেখি। প্রথম পথের উপর পড়েছিল একখানা ভাঙা লাঠির আধখানা। অত্যন্ত দৃষ্টিতে তাছাড়া আর কিছুই মনে হলো না। ফিলিপ হেঁট হয়ে লাঠি গাছা তুলে নিল। তারপর সেটা ভালো করে পরীক্ষা করতে করতে তার মুখটা গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, দেখেছি এর ভেতরটা ফাঁপা। বিমলবাবু, এটা হচ্ছে একটা ভাঙা ব্লো পাইপ। বিমল দণ্ডটা ফিলিপের হাত থেকে নিয়ে বলল, দেখি বোঝা যায় এটা হচ্ছে সদ্য ভাঙা, কিন্তু এটা ভাঙলো কেন? ব্লো পাইপ ব্যবহার করে লাল মানুষরা। হয়তো কাল আমাকে বধ করার জন্য এই ব্লো পাইপটাকেই ব্যবহার করা হয়েছিল। কিন্তু এইটুকু তো সহজেই আন্দাজ করা যায় যে লাল মানুষরা নিজেদের অস্ত্র নিজেরাই ভেঙে ছুঁড়ে এরকম ফেলে দেয়নি। তাহলে বলতে হয় ব্লো পাইপের এ দুর্দশা হয়েছে সেই অমানসিক মূর্তিগুলোর হাতে, যাদের দেখে কাল আমাদের চক্ষু স্থির হয়ে গেছিল। হঠাৎ পথের আরেক জায়গায় আমার দৃষ্টি আকৃষ্ট হল। তাড়াতাড়ি বলে উঠলুম, বিমল, বিমল! রক্তের দাগ। বিমল সেইখানে হাঁটু গেড়ে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কুমার, এ খালি রক্তের দাগ নয়, এ হচ্ছে রক্তমাখা পায়ের দাগ। আমিও দাগগুলো ভালো করে দেখবার জন্য সাগ্রহে সেখানেই বসে পড়ল। হ্যাঁ, পায়ের দাগ বটে, কিন্তু আশ্চর্য পায়ের দাগ। মাটির পটে বিবর্ণ রক্তরেখায় আঁকা রয়েছে পায়ের 5-5টা আঙুলের ও পদতলের চিহ্ন।
সেটা যে কোনো চতুষ্পদ জন্তুর পদচিহ্ন নয় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সেটা মানুষের পদচিহ্ন বলেও মনে হয়। বিচিত্র ব্যাপার, যে পায়ের এ দাগ তার বুড়ো আঙুলটা নিশ্চয়ই অন্য 4টে আঙুল থেকে অনেক তফাতে আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে দুপাশেই বড় বড় গাছের তলায় রয়েছে অনেকগুলো ঝোপঝাড়। প্রত্যেক কটা ঝোপ এতটাই উঁচু যে তার ভিতরে বেশ প্রকাণ্ড জানোয়ার পর্যন্ত লুকিয়ে থাকতে পারে। হঠাৎ আমার সন্দেহ হলো একটা ঝোপের ফাঁকে বিদ্যুতের মতো চমকে উঠে মিলিয়ে গেল কৌতূহলে প্রদীপ্ত এক জোড়া চক্ষু। ঝোপটাও যেন একবার দুলে উঠল। মিস্টার ফিলিপ, দেখলেন কি? ওই ঝোপের মধ্যে মানুষের চোখ। ফিলিপ এক লাফ মেরে ঝোপের মধ্যে গিয়ে পড়লেন। আধ মিনিট পর বেরিয়ে এসে বললেন, আপনি ভুল দেখেছেন, ঝোপে কেউ নেই। বিমল তখন মাটির উপরে হেঁট হয়ে পড়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে ডাক দিল, মিস্টার ফিলিপ, এদিকে আসুন, এদিকে আসুন। আবার কি ব্যাপার? এখনো আরো অনেক পায়ের দাগ রয়েছে। দাগগুলোর জন্ম যাদের পায়ের তলায়, তারা ঝোপের ওপাশ থেকে বেঁকে এদিকে এসেছে। দাগগুলো তো এক পায়ের নয়, বোধ হয় 5-6 জোড়া পা থেকে ওদের উৎপত্তি। তাহলে আমরাও তো একটি মূর্তিকে দেখিনি কুমার। দেখো, প্রত্যেক পদচিহ্ন রক্তাক্ত, নইলে এখানে এদের অস্তিত্ব আমরা জানতেই পারতাম না। এতগুলো রক্তমাখা পদচিহ্ন! না জানি বনের ভিতর কাল রাত্রে কি কুরুক্ষেত্র হয়ে গিয়েছে। মূর্তিগুলো যখন এখানে এসেছিল তখনও তাদের পায়ের রক্ত শুকোয়নি, সুতরাং বোঝা যাচ্ছে আমরা ঘটনাস্থলের খুব কাছেই এসে পড়েছি। বিমলের অনুমান মিথ্যে নয়। পায়ের দাগ ধরে আমরা একটা বড় ঝোপের ওপাশে গিয়ে দাঁড়াতেই যে ভয়ঙ্কর দৃশ্য জেগে উঠল তা দেখবার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। চারিদিকে রক্ত। কালকে এখানে প্রবাহিত হয়েছিল রক্তের ঢেউ। এখন পাথুরে মাটির উপরে তা শুকিয়ে রয়েছে ভীষণ পুরু প্রলেপের মতো। আর তারই উপরে আড়ষ্ট হয়ে এখানে ওখানে পড়ে আছে 7টা মানুষের মৃতদেহ। কোনো কোনো দেহ একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে, যেন কোনো মহা বলবান বিপুল বাহুর চাপে এক একটা দেহ মানুষের আকার হারিয়ে পরিণত হয়েছে হাড়গোড় ভাঙা রক্তরাঙা মাংসপিণ্ডে। কারুর দেহ থেকে মুন্ড এবং কারুর দেহ থেকে হাত বা পা যেন কেবল গায়ের জড়ি ছিঁড়ে ফেলা হয়েছে। কোনো দেহেই তো অস্ত্রের দাগ নেই। যারা এদের আক্রমণ করেছিল নিশ্চয়ই অসুরের মতন শক্তিমান। তারা লড়েছে খালি হাতেই, এদের বধ করেছে বিনা অস্ত্রেই, অথচ এরা সকলেই ছিল সশস্ত্র। কুমার, ভাগ্যে মৃণু আমাদের সঙ্গে আসেনি। এই বিভৎস দৃশ্য সে কিছুতেই সহ্য করতে পারত না। আচম্বিত প্রায় আমাদের কানের কাছে গুরুম শব্দে একটা বন্দুক গর্জন করে উঠল। বিষম চমকে চোখের নিমেষে ফিরে দাঁড়িয়ে দেখি হাত 5-6 তফাতে একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ধোঁয়ার রেখা। সঙ্গে সঙ্গে আমরা 3 জন সেই ঝোপটা লক্ষ্য করে বন্দুক তুললাম। যে ঝোপটা ধোঁয়া উদ্গার করলে বন্দুকের লক্ষ্য তার দিকে স্থির করে ঘোড়া টিপি আর কি এমন সময় হঠাৎ নারী কণ্ঠের চিৎকার শুনল, বিমলদা, কুমারদা, বারে তোমরা ভগ্নী হত্যা করতে চাও নাকি? সঙ্গে সঙ্গে ঝোপ ভেদ করে বেরিয়ে এলো বন্দুকধারিণী মৃণু। আমাদের হাতের বন্দুক রইল হাতে। সকলে দারুণ বিস্ময়ে হতবুদ্ধি। সর্বপ্রথমে কথা কইলেন ফিলিপ। 2 পা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এ কি কাণ্ড? আপনি এখানে? বিপুল কৌতুকে খিলখিল করে হেসে উঠে মৃণু নাচতে নাচতে ও লাফাতে লাফাতে আমাদের কাছে এসে দাঁড়ালো এবং তারপর উচ্ছ্বসিত স্বরে বলল, ওহো, কেমন জব্দ, কেমন মজা! তার মানে? বন্দুক ছুঁড়ে কেমন ভয় দেখিয়েছি।
তোমরা হচ্ছে মহা মহাবীর পুরুষ, তুচ্ছ একটা বন্দুকের শব্দে এত ভয়? তাহলে ঝোপের ভিতর তুমি লুকিয়েছিলে? তা নয় তো আবার কে? তোমরা ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পেরেছো? মোটেই নয় দাদা গো, মোটেই নয়। আমাকে এত কাঁচা মেয়ে পাওনি। তোমরা যে আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে সেটা আমি আগেই জানতুম। তাই তাঁবুর পর্দার ফাঁকে আমার একজোড়া চোখ ছিল দস্তুর মতো সজাগ। তাই তো যথাসময়ে লুকিয়ে তোমাদের পিছু নিতে পেরেছি। তোমার বাবা বাধা দিলেন না? অবশ্য দেবেনি বা কি করে? নাক যখন ডাকে মানুষ তখন কাউকেই বাধা দিতে তো পারে না। বাবা বোধহয় এখনো জাগেননি, তাই না? মৃণু, তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। হুম, অন্যায় স্বীকার করতে আমি রাজি নই। কেন তোমরা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছো? কেন তুমি বললে যে এখানকার রক্তারক্তি কাণ্ড দেখে আমি সহ্য করতে পারবো না? তাই তো আমার রাগ হলো, আর তোমাদের সহ্য শক্তি পরীক্ষা করবার জন্যই দিলুম দুম করে বন্দুকটা ছুঁড়ে। কিন্তু আমরাও যদি বন্দুক ছুটতাম? আমি নইকো বোকা, নইকো বোকা, নইকো বোকা মেয়ে, মরতে হেথায় আসিনি কো হঠাৎ গুলি খেয়ে। বন্দুক ছোড়বার ফাঁক তোমাদের কেন দেব মশাই? মৃত্যু আমার ভৃত্য দাদা, নিত্য হুকুম মানে, তাই তো গাঁথি ছড়ার মালা, ভয় ডর নেই প্রাণে। বিমল বোধহয় তাকে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় খুব কাছ থেকে ক্রন্দন স্বরে অজ্ঞাত ভাষায় কে চেঁচিয়ে উঠল। আমি চমকে উঠলুম। এ কি? এটা কার কান্না? লাল মানুষের ভাষায় কে বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। বিমল এগোতে এগোতে বলল, শব্দ আসছে ওই ঝোপটার ভেতর থেকে। ঝোপের মধ্যে ঢুকে দেখি আর একজন লাল মানুষ সেখানে চিত হয়ে পড়ে আছে। তার মাথায় মুখে সর্বাঙ্গে রক্তের ছাপ, দুই চক্ষু মুদে অত্যন্ত হাঁপাতে হাঁপাতে কাতর স্বরে সে চিৎকার করছে। ফিলি তার দেহ স্পর্শ করা মাত্র সে শিউরে উঠে চোখ মেলে তাকাল। কি ভয়ানক সেই চাহনি, কি আতঙ্ক তাকে! কিন্তু আমাদের দেখে সে যেন কতকটা আশ্বস্ত হলো। শকাতরে নিজের ভাষায় কি বলবে বুঝলুম না, কিন্তু ফিলি এই দেশি ভাষা জানতেন, তাই তার কথার উত্তর দিলেন। পরে শুনেছিলেন তাদের মধ্যে কথাবার্তা হলো এইভাবে। তোমার নাম কি? ইকটিনাইট। কে তোমার এ দশা করেছে? প্রেত মানুষ, প্রেত মানুষ। প্রেত মানুষ? সে আবার কি? তারা পাহাড়ের গুহায় থাকে। জন্ম তাদের রাতের অন্ধকারে। তাদের চোখে আছে আগুন, হাতে আছে দানবের শক্তি, বুকে আছে অমানুষী হিংসা। ছায়ার মতো কখন নিঃশব্দে তারা আসে আর কখন অদৃশ্য হয় কেউ জানতে পারে না। কাল আমরা তাদেরই কবলে পড়েছিলাম। তোমরা কাল এখানে কি করতে এসেছিলে? ইকটিনাইট একবার আমাদের দিকে তাকিয়ে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, ও কথার জবাব আমি দিতে পারবো না। কেন? ইনকার হুকুম। ইনকা? ইনকা মানে তো রাজা। তোমাদের শেষ ইনকা আটাহুয়ান্না মারা পড়েছে 400 বছর আগে। তারপর আর কোন ইনকার নাম তো আমি শুনিনি। বিদেশি। তোমরা আমাদের কথা কতটুকু জানো? আমাদের ইনকার সিংহাসন কখনো খালি হয়নি। আজও ইনকার রাজধানী আছে সূর্যনগরে। তোমাদের ইনকার নাম কি? মহামহিমময় সেনেচিরোক্কা। তিনিও কি কাল তোমাদের সঙ্গে এখানে এসেছিলেন? না, সূর্যনগরের বাইরে তিনি কখনো আসেন না। আমরা এসেছি কালো বাজের সঙ্গে, কিন্তু এখন আর আমার কথা বলার মতো শক্তি নেই। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আগে আমাকে একটু জল দেবে? জল দাও না। ফিলিপের ওষ্ঠাধারে ফুটে উঠল কঠিন হাসি। তিনি বললেন, ইকটিনাইট, তুমি যে আমাদের পরম শত্রু সে কথা আমরা জানি। আমাদেরই অনিষ্ট করবার জন্য কাল তোমরা এখানে এসেছিলে, তাই ভগবান তোমাকে শাস্তি দিয়েছে।
আমাদের কাছে জল চাইতে তোমার লজ্জা হচ্ছে না? বেশ বুঝতে পারছি, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমার মাথা ফেটে গিয়েছে, বুকে বিষম চোট লেগেছে, হাত পাও ভেঙে গিয়েছে বোধহয়। আমি তোমাদের শত্রু হলেও এই শেষ মুহূর্তে কি তোমরা আমাকে দয়া করবে না? হ্যাঁ? ফিলিপ কোনো জবাব না দিয়ে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর কিছুক্ষণ ধরে আহত ব্যক্তিকে পরীক্ষা করে বললেন, দেখো একটি নাইক, আমি হচ্ছি পাশ করা ডাক্তার। আমি যদি তোমার ভার নিই তাহলে তোমাকে বাঁচাতে পারবো বলেই বিশ্বাস করি, কিন্তু তোমার মতো শত্রুকে বাঁচিয়ে আমার কি লাভ? বিদেশি, আমি প্রতিজ্ঞা করছি, যদি আমার প্রাণ রক্ষা করতে পারো তাহলে চিরদিন আমি তোমাদের বন্ধু হয়ে থাকবো। আমার এখন মরতে ইচ্ছে নেই। বাড়িতে আমার বুড়ো বাবা মা আছে, আমার ছেলে বউ আছে। আমাকে বাঁচাও বিদেশি, আমাকে বাঁচাও, আমি তোমার বন্ধু হব। লোকটা এমন করুণ সুরে এই কথাগুলো বলল, আমার মনটা কেমন দয়ায় ভরে গেল। কিন্তু ফিলিপ অবিচলিত ভাবেই বললেন, আমাদের কাছে তোমার বন্ধুত্বের কোনোই মূল্য নেই। মিস্টার ফিলিপ, আপনি যে এত নিষ্ঠুর তা তো আমি জানতুম না। তার দিকে মুখ ফিরি ফিলিপ একটু হাসল। একটি নাইক বলল, কিন্তু বিদেশি, আমি যদি বলি আমার বন্ধুত্ব মূল্যবান? কেন? তোমরা সূর্যনগরে যেতে চাও? চাও তোমরা? সেরকম ইচ্ছাই তো করেছি। কিন্তু সেখানে যাওয়ার পথ কি তোমরা জানো? জানি না, তোমরা যে পথের খবর রাখো সে পথ ধরে কেউ কোনো দিন সূর্যনগরে পৌঁছাতে পারবে না। কেন? কারণ সেই পথের ওপর লুকিয়ে পাহারা দেয় হাজার হাজার প্রহরী, বুঝলে? এই পথের পথিক হয়ে আজ পর্যন্ত কত বিদেশি যে পরলোকে গিয়ে হাজির হয়েছে তার হিসাব কেউ রাখে না। কাল যদি প্রেত মানুষেরা এসে না পুড়তো তাহলে তোমরাও কেউ প্রাণে বাঁচতে না। তাই নাকি? তারপর? সূর্যনগরে যাওয়ার আরো একটা গুপ্ত পথ আছে। আজ পর্যন্ত কোনো বিদেশি তার খবর পায়নি। সে পথ দুর্গম বটে, কিন্তু আর সব দিক দিয়েই সেটা নিরাপদ। তুমি যদি আমার প্রাণ বাঁচাও, তুমি যদি আমাকে বাঁচাও, তাহলে আমি তোমাকে সেই পথের সন্ধান দিতে পারি। ফিলিপের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। হাসতে হাসতে তিনি বললেন, একটি নাইক, তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে আগে আমাকে একটু জল দেবে? একটু জল দাও। বিমলবাবু, ঝর্ণা এখান থেকে বেশি দূরে নয়, আপনারা কেউ গিয়ে জল নিয়ে আসুন। বেশ, আমি যাচ্ছি। বিদেশি, প্রাণের মায়া, বড় মায়া। আমার এই অবস্থায় তোমরা যদি আমাকে এই বনের মধ্যে ফেলে চলে যাও তাহলে মৃত্যু আমার নিশ্চিত। কিন্তু এরকম কুকুরের মতো মরতে আমি পারবো না। তাই প্রাণের মায়ায় আমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি আবার কি বিশ্বাসঘাতকতা করো? বিশ্বাসঘাতকতা নয়। হ্যাঁ, বিদেশি, তোমরা এসে আমাদের দেশ কেড়ে নিয়েছো, স্বাধীনতা হরণ করেছো, আমাদের রেখেছো গরু ভেড়ার মতো। তোমাদের কাছ থেকে সরে এসে বিজন পর্বতের কোলে গহন বনের মধ্যে আমরা একটা ছোট স্বপ্নপুরী রচনা করেছি। সেইখানে বসে মাঝে মাঝে আমরা আমাদের কল্পনায় ভবিষ্যতের স্বর্গকে দেখবার চেষ্টা করি, কিন্তু সে সুখেও তোমরা আমাদের বঞ্চিত করতে চাও। তোমরা আমাদের দেশের শত্রু। তোমাদের কাছে আমাদের স্বপ্ন স্বর্গের সন্ধান দেওয়া কি বিশ্বাসঘাতকতা নয়? কিন্তু কি করব?
উপায় নেই, উপায় নেই। প্রাণীর মায়া বড় মায়া, তাই প্রাণীর মায়ায় আমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে। হঠাৎ দূর থেকে একটা বন্দুকের গর্জন আবার শোনা গেল। বিমল চমকে উঠে বলল, আবার বন্দুক ছোড়ে কে? আরে মৃণু বোধহয় পাখিদের সঙ্গে যুদ্ধ করছে। কিন্তু তারপরেই শুনল মৃণুর চিৎকার, বিমল দা, কুমার দা। ও, কি ব্যাপার? প্রেত মানুষ, প্রেত মানুষ। আমি ও বিমল প্রাণপণে ঝর্ণার দিকে ছুটে চলল। বিমল দৌড়তে দৌড়তে বলল, নীলুকে একলা ছেড়ে দিয়ে ভালো করিনি কুমার, একদম ভালো করিনি। খানিক পরে ঝর্ণার কাছে এসে পড়ল, কিন্তু সেখানে মৃণু নেই। ঝর্ণার পাশে পড়ে আছে শুধু তার বন্দুকটা। চিৎকার করে ডাকলুম, মৃণু, মৃণু, মৃণু! কিন্তু মৃণুর আর কোনো সারা শব্দই পাওয়া গেল না। উদ্ভ্রান্তের মতন চারিদিকে ছুটোছুটি করতে লাগলাম আমরা। পাহাড়ের আনাচে কানাচে, এখানে ওখানে, বনের ঝোপে ঝাড়ে, তবু মৃণুর দেখা নেই। উপত্যকায় বিমল চেঁচিয়ে বলল, মৃণু, মৃণু, তুমি কি আমাদের ভয় দেখাবার জন্য লুকিয়ে আছো? মৃণু, এখন দুষ্টুমি করো না মৃণু, সাড়া দাও, বেরিয়ে এসো মৃণু, বেরিয়ে এসো মৃণু। বিজন বন পাহাড়ের ভিতর থেকে মৃণুর বদলে সাড়া দিল কেবল প্রতিধ্বনি। হতভম্বের মতন দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছি। এমন সময় পিছনে জাগলো হা হা রবে পৈশাচিক হাসি। সচমকে ফিরে দেখলাম কালো বাজের বিপুল মূর্তি। কেবল সে নয়, তার সঙ্গে রয়েছে আরো ৮-১০টা মূর্তি। প্রত্যেকেরই হাতে এক একটা বন্দুক। আমরাও চোখের পলক ফেলতে না ফেলতেই বন্দুক তুলব। কালো বাজ কর্কশ কণ্ঠে ইংরেজিতে বলল, আমাদের সঙ্গে লড়বার চেষ্টা করো না, পিছন দিকে তাকিয়ে দেখো। ইতিমধ্যে আমাদের পিছন দিকে আবির্ভূত হয়েছে আরো একদল বন্দুকধারী লাল মানুষ। আমাদের সামনে ৮-১০টা বন্দুক, পিছনেও তাই। বাধা দেওয়ার বা পালাবার কোনো উপায় নেই। নিজের বন্দুকের মুখ নামিয়ে নীরবে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। কালো বাজ, তোমার উদ্দেশ্য কি? কালো বাজ প্রথমটা জবাব দিল না, তারপর ধীরে ধীরে বলল, বিদেশি। এই বিদেশি, তোমরা কোন দেশের লোক? ভারতবর্ষের। তোমাদের দেখে আমারও সেই সন্দেহ হয়েছিল। শ্বেতাঙ্গরা আজ আমাদের লাল মানুষ বলে ডাকে বটে, কিন্তু আমাদেরও পূর্বপুরুষরা এদেশে এসেছিলেন এশিয়া থেকেই। ভারতবর্ষ হচ্ছে এশিয়ার মুকুটমণি। ও দেশের ওপর আমার শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধার পরিচয় দেওয়ার জন্যই তোমরা বুঝি দল বেঁধে বন্দুক নিয়ে আমাদের বধ করতে এসেছো? কালো বাজের সুবিশাল দেহটা বিপুল ক্রোধে ফুলে যেন আরো বড় হয়ে উঠল। কিন্তু কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে সহজ স্বরে সে বলল, আমি তোমাকে গোটা গয়ে প্রশ্ন করতে চাই, জবাব দাও। কি প্রশ্ন বলো? সুদূর ভারতবর্ষ থেকে তোমরা এদেশে এসেছো কেন? আমরা নতুন নতুন দেশ দেখতে ভালোবাসি। ও তাই? কিন্তু ফিলিপ তোমাদের সঙ্গে এসেছে কেন? মিস্টার ফিলিপ আমাদের বন্ধু। জানো বিদেশি, ফিলিপের বন্ধুদের আমরা শত্রু বলে গণ্য করি। হ্যাঁ, কিন্তু কেন? ফিলিপ সূর্যনগরে যেতে চায়। ও আচ্ছা, তা সেটা এমন কিছু অন্যায় নয়। শুনেছি বাইরের কোনো লোক আজ পর্যন্ত সূর্যনগরকে দেখেনি। এমন একটা অজানা দেশ দেখবার জন্য কার না মনে আগ্রহ জাগে? আগ্রহ? কিসের আগ্রহ? সূর্যনগর হচ্ছে আমাদের স্বপ্ননগর, আমাদের সাধনার তীর্থভূমি, আমাদের কল্পনার আনন্দ লোক।
তার মধ্যে কোনো বাইরের লোকের পদার্পণ করার কোনো অধিকার নেই। সেখানে যে কোনো বিদেশি আসবে আর